আমাদের মহাজাগতিক উঠোনে আপনাদের স্বাগতম। আজ আমরা সৌরজগৎ নিয়ে এমন এক সফরে বের হব যেখানে প্রতিটি গ্রহ যেন এক একটি চরিত্র আর সূর্য হল সেই গল্পের কেন্দ্রবিন্দু। ঠিক। আমাদের হাতে থাকা তথ্যের ভাণ্ডার ঘেটে আমরা দেখব কেন মঙ্গলকে লাল গ্রহ বলাটা গল্পের শুরু মাত্র, অথবা কেন শনি গ্রহকে মহাকাশের সবচেয়ে বড় সুইমিং পুলে ছেড়ে দিলে দিব্যি ভেসে থাকবে। চলুন এই অসাধারণ জগৎটাকে একটু অন্যভাবে চেনার চেষ্টা করি। ঠিক তাই। এটা কোনো তালিকা মুখস্থ করার মতো ব্যাপার নয়, বরং একটা বলা যায় গোয়েন্দা গল্পের মতো। প্রতিটি গ্রহের রং, আকার বা ঘূর্ণনের পেছনে লুকিয়ে আছে দারুণ সব কারণ। আর আমরা সেই কারণগুলোকেই খুঁজে বের করব। একদম। সূর্য থেকে শুরু করে একেবারে সৌরজগতের শেষ সীমানা পর্যন্ত এই যাত্রায় এমন অনেক বাঁক আসবে যা আমাদের এতদিনের চেনা ধারণাকেও হয়তো নাড়িয়ে দেবে। তাহলে চলুন গল্পের প্রধান চরিত্রকে দিয়ে শুরু করা যাক, আমাদের সূর্য। প্রথম যে তথ্যটা চোখে পড়ে তা হল আমাদের সৌরজগতের মোট ভরের প্রায় 99.86% একা সূর্যের দখলে। হ্যাঁ, এই সংখ্যাটা শুনলে কেমন অবিশ্বাস্য লাগে। তার বাকি সব গ্রহ, উপগ্রহ, গ্রহাণু সব মিলিয়ে 1%-এরও কম। আর এই বিশাল ভরের কারণেই এর মহাকর্ষীয় টান এত শক্তিশালী যে বৃহস্পতির মতো দানবীয় গ্রহ থেকে শুরু করে ক্ষুদ্রতম গ্রহাণু পর্যন্ত সবাই তাকে কেন্দ্র করে ঘুরতে বাধ্য। সূর্যই যেন পুরো সিস্টেমটাকে এক সুতোয় বেঁধে রেখেছে। আর এর শক্তির উৎসটা তো আরও চমকপ্রদ, নিউক্লিয়ার ফিউশন। হ্যাঁ, সহজ ভাষায় বললে সূর্যের কেন্দ্রে প্রচণ্ড চাপ আর তাপে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টন হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। আর এই প্রক্রিয়ার ফলেই জন্ম নিচ্ছে বিপুল পরিমাণ শক্তি, যা আলো আর তাপ হিসেবে ছড়িয়ে পড়ছে। তাপমাত্রার বিষয়টা তো ভাবলেই মাথা ঘুরে যায়। ঠিক। আমরা জানি এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ভেতরের বা কেন্দ্রের তাপমাত্রা? কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই সংখ্যাটা তো আমাদের কল্পনারও বাইরে। একদম। আর কেন্দ্রের এই অসহনীয় তাপ ও চাপই হল ফিউশন বিক্রিয়া চালু থাকার মূল কারণ। বলা যেতে পারে সূর্য হল প্রকৃতির তৈরি এক বিশাল পারমাণবিক চুল্লি, যা প্রায় ৪.৫ বিলিয়ন বছর ধরে জ্বলছে। এবং আরও প্রায় ৫ বিলিয়ন বছর জ্বলবে। হ্যাঁ, এর বিশালতাই সৌরজগতের বাকি সব কিছুর অস্তিত্বকে সম্ভব করেছে। সূর্যকে কেন্দ্রে রেখে এবার যদি আমরা বাইরের দিকে এগোতে থাকি, তাহলে গ্রহগুলোর একটা সারি দেখতে পাই। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তাদের ক্রমটা তো আমরা ছোটবেলা থেকেই শিখেছি। বুশু প্রিমম, বৃষ ইউনে। হ্যাঁ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। কিন্তু মজার বিষয় হল আকারের দিক দিয়ে এই ক্রমটা কিন্তু একদমই মেলে না। এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। আকারের দিক থেকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই, তাহলে তালিকাটা সম্পূর্ণ অন্যরকম দেখায়। কেমন? সবচেয়ে ছোট হল বুধ, তারপর মঙ্গল, এরপর শুক্র, তারপর আমাদের পৃথিবী। অর্থাৎ প্রথম 4টি পাথুরে গ্রহের মধ্যে পৃথিবী সবচেয়ে বড়। তার বুধের একটা মজার পরিচয় আছে। সে যেমন সূর্যের সবচেয়ে কাছে, তেমনই আকারের দিক দিয়ে সবচেয়ে ছোট। বাহ! আর পৃথিবীর পরেই কি তাহলে গ্যাস দানবদের পালা শুরু? ঠিক তাই। পৃথিবীর পর আকারের তালিকায় আসে নেপচুন, তারপর ইউরেনাস, এরপর শনি এবং সবার শেষে গ্রহদের রাজা বৃহস্পতি। বৃহস্পতি এতটাই বিশাল যে সৌরজগতের বাকি 7টি গ্রহকে একসাথে করে এর ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে। অনায়াসে। তাই দূরত্ব আর আকারের তালিকা দুটো পাশাপাশি রাখলে আমরা বুঝতে পারি যে সৌরজগতে কোনো সরল নিয়ম নেই, বরং বৈচিত্র্যই এর মূল সৌন্দর্য। এই বৈচিত্র্য তো গ্রহগুলোর রঙেও স্পষ্ট। যেমন মঙ্গল গ্রহের কথা উঠলেই আমাদের মাথায় লাল গ্রহ বা রেড প্ল্যানেটের ছবি ভেসে ওঠে। কিন্তু কেন? এর পৃষ্ঠে এমন কি আছে? এর কারণটা হলো আয়রন অক্সাইড বা সহজ কথায় মরিচা। মরিচা? হ্যাঁ, মঙ্গলের মাটি আর পাথরে প্রচুর পরিমাণে লোহা আছে, যা গ্রহের একসময়ের জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করেছে। পুরো গ্রহের পৃষ্ঠই যেন মরিচায় ঢাকা, তাই মহাকাশ থেকে একে এতটা লাল দেখায়। এখানেই একটা প্রশ্ন জাগে। আমাদের পৃথিবীতেও তো প্রচুর লোহা আছে, তাহলে পুরো পৃথিবী কেন মঙ্গলের মতো লাল নয়? চমৎকার প্রশ্ন। এর কারণ হল পৃথিবীর সক্রিয় ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং ঘন বায়ুমণ্ডল। আমাদের গ্রহের টেকটনিক প্লেটগুলো ক্রমাগত নড়াচড়া করছে, আগ্নেয়গিরি হচ্ছে। এসবের ফলে পৃষ্ঠের উপাদানগুলো রিসাইকেল হয়।
ও আচ্ছা, পুনরুদ্ধার করা হয়। হ্যাঁ, তাছাড়া পৃথিবীর বেশিরভাগ লোহা গ্রহের কেন্দ্রে জমা হয়েছে। অন্যদিকে মঙ্গল ভূতাত্ত্বিক দিক থেকে অনেকটাই মৃত, তাই এর পৃষ্ঠ কোটি কোটি বছর ধরে প্রায় একই রকম রয়ে গেছে। আর আমাদের পৃথিবীকে তো নীল গ্রহ বলা হয়, যার কারণটা বেশ পরিষ্কার, জল। একদম। এর পৃষ্ঠের প্রায় ৭১% জল দিয়ে ঢাকা। আর ইউরেনাসের যে একটা সবুজাভ রং আছে, হুম, সেটার পেছনেও কি কোনো নির্দিষ্ট গ্যাস দায়ী? একদম। ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরের স্তরে মিথেন গ্যাস রয়েছে। এই গ্যাস সূর্যের আলোর লাল অংশটুকু শোষে নেয় আর নীল সবুজ অংশটুকু প্রতিফলিত করে। তাই দূর থেকে গ্রহটাকে একটা অদ্ভুত সুন্দর সবুজ গোলকের মতো মনে হয়। ঠিক। আর শুক্র গ্রহের গল্পটা আবার ভিন্ন। এর ঘন সালফিউরিক অ্যাসিড আর কার্বন ডাই অক্সাইডের মেঘ সূর্যের আলোকে এতটাই ভালোভাবে প্রতিফলিত করে যে রাতের আকাশে একে অংশন উজ্জ্বল দেখায়। এই উজ্জ্বলের কারণেই প্রাচীনকালে একে লুসিফার বা আলোর দূত বলা হতো, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আর বৃহস্পতির গায়ে যে কমলা সাদা ডোরাকাটা দাগ দেখা যায়, সেগুলো আসলে কি? ওই ডোরাকাটা দাগগুলো আসলে অ্যামোনিয়া এবং অন্যান্য রাসায়নিক যৌগের বিশাল মেঘের বেল্ট, যা গ্রহের দ্রুত ঘূর্ণনের কারণে তৈরি হয়েছে। সাদা অংশগুলো হলো ঠান্ডা উঁচু মেঘ, আর কমলা অংশগুলো হলো উষ্ণ নিচু মেঘ। এই রঙগুলোই বৃহস্পতিকে তার আইকনিক চেহারা দিয়েছে। হুম, গ্রহদের এই রঙিন জগতের পর যদি আমরা তাদের সঙ্গীদের দিকে তাকাই, মানে উপগ্রহ, তাহলে সেখানেও তো বিরাট পার্থক্য। যেমন কোনো কোনো গ্রহের একটিও উপগ্রহ নেই। হ্যাঁ, এবং এটা মনে রাখা খুব জরুরি। বুধ আর শুক্র, এই দুটো গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। একটাও না। কক্ষপথে ঘুরতে পারে না। আর শুক্রের কেন নেই তা নিয়ে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন। তবে একটা ধারণা হলো এর ধীর এবং উল্টো ঘূর্ণন এর জন্য দায়ী হতে পারে। আমাদের পৃথিবীর তো একটিমাত্র বিশ্বস্ত সঙ্গী আছে, চাঁদ। আর প্রতিবেশী মঙ্গলের আছে দুটি ছোট ছোট উপগ্রহ, ফোবস ও ডেইমোস। এগুলো নাকি দেখতে আলুর মতো। হ্যাঁ, ঠিক তাই। ফোবস আর ডেইমোস আসলে গ্রহাণু বেল্ট থেকে ছিটকে আসা দুটি বস্তু, যা একসময় মঙ্গলের মহাকর্ষের টানে আটকা পড়ে গেছে। কিন্তু যখনই আমরা সৌরজগতের বাইরের দিকে, অর্থাৎ গ্যাস দানবদের দিকে যাব, উপগ্রহের সংখ্যাটা যেন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। একদম। যেমন বৃহস্পতির কথাই ধরা যাক, এর নিশ্চিত উপগ্রহের সংখ্যা প্রায় ৯৫টি। এটা তো প্রায় একটা ছোটখাটো সৌরজগৎ। হ্যাঁ, এর মধ্যে 4টি উপগ্রহ আয়ো, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো গ্যালিলিও প্রথম আবিষ্কার করেছিলেন। এদের মধ্যে গ্যানিমিড হল পুরো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। বুধ গ্রহের চেয়েও বড়। হ্যাঁ, বুধের চেয়েও বড়। তবে উপগ্রহের সংখ্যার দিক দিয়ে বর্তমান চ্যাম্পিয়ন হল শনি। শনি, তার কতগুলো? তার নিশ্চিত উপগ্রহের সংখ্যা ১৪৬টি। ১৪৬টা। ভাবা যায়, শনির শুধু বলই সুন্দর নয়, তার উপগ্রহের পরিবারও বিশাল। ঠিক। এর মধ্যে টাইটান তো খুব বিখ্যাত, তাই না? হ্যাঁ, টাইটানের কথা শুনেছি। টাইটান শুধু শনির সবচেয়ে বড় উপগ্রহই নয়, এটি সৌরজগতের একমাত্র উপগ্রহ যার একটি ঘন বায়ুমণ্ডল আছে। পৃথিবীর চেয়েও ঘন। হ্যাঁ, পৃথিবীর চেয়েও ঘন। এর পৃষ্ঠে তরল মিথেনের নদী, হ্রদ, এমনকি সাগরও রয়েছে। এরপর ইউরেনাসের ২৭টি এবং নেপচুনের ১৪টি উপগ্রহের কথাও আমাদের জানতে হবে। এবার কিছু অদ্ভুত তথ্যের দিকে আসা যাক, যেমন শুক্র গ্রহ নাকি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, যা অন্য সব গ্রহের থেকে পুরোপুরি উল্টো। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই ঘটনাকে বলে রেট্রোগ্রেড রোটেশন। শুক্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, যেখানে পৃথিবীর সহ বেশিরভাগ গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে। কারণটা কি? বিজ্ঞানীরা মনে করেন অতীতে কোনো বিশাল বস্তুর সাথে সংঘর্ষের কারণে এর ঘূর্ণন এভাবে উল্টে গেছে। শুধু তাই নয়, এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় ৯৬%, যা এক মারাত্মক গ্রিনহাউস এফেক্ট তৈরি করেছে। ফলে এর পৃষ্ঠের তাপমাত্রা ৪৬০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা বুধের চেয়েও বেশি। এক কথায়, এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ এবং নরকীয় একটি জায়গা। আর মঙ্গলে রয়েছে সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি, অলিম্পাস মন্স, যা মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় ৩ গুণ উঁচু। ঠিক। আর বৃহস্পতির বুকে যে গ্রেট রেড স্পট দেখা যায়, ওটা আসলে কি? ওটা আসলে শত শত বছর ধরে চলা এক বিশাল ঘূর্ণিঝড়। এর আকার এতটাই বড় যে এর ভেতরে অনায়াসে ৩টি পৃথিবীকে রেখে দেওয়া যাবে। ৩টি পৃথিবী? হ্যাঁ, আর শনির সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এর ঘনত্ব।
এটি সৌরজগতের একমাত্র গ্রহ যার ঘনত্ব জলের চেয়েও কম। তার মানে যদি শনিকে রাখার মতো কোনো বিশাল জলাশয় পাওয়া যেত তবে এটি সেখানে দিব্যি ভেসে থাকত। একটা গ্রহ জলে ভাসছে, এটা কল্পনা করাও কঠিন। আর ইউরেনাসের কথা তো আরও অদ্ভুত। এটি নাকি প্রায় 98 ডিগ্রি কোণে হেলে আছে। এর মানে তো এটি প্রায় শুয়ে শুয়ে সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক। এই অদ্ভুত হেলে থাকার কারণে এর ঋতুগুলো ও চরমভাবাপন্ন। একটি মেরু একটানা ৪২ বছর সূর্যের দিকে মুখ করে থাকে, আর বাকি ৪২ বছর অন্ধকারে ডুবে থাকে। একদম। বিজ্ঞানীরা ধারণা করেন সৌরজগতের গঠনকালের প্রথম দিকে কোনো পৃথিবী আকারের বস্তুর সঙ্গে সংঘর্ষের ফলেই ইউরেনাসের এই দশা হয়েছে। এই সমস্ত তথ্য আসলে আমাদের গ্রহগুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে সাহায্য করে। যেমন প্রথম 4টি গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এদেরকে বলা হয় টেরেস্ট্রিয়াল বা পার্থিব গ্রহ। হ্যাঁ, কারণ এদের পৃষ্ঠ মূলত কঠিন পাথর আর ধাতু দিয়ে তৈরি। ঠিক। আর এই 4টি গ্রহের পরেই রয়েছে গ্রহাণু বেল্ট বা অ্যাস্ট্রয়েড বেল্ট। এটি মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মাঝখানে থাকা লক্ষ লক্ষ পাথরের এক বিশাল বেষ্টনী। বলা যেতে পারে এটি পাথুরে গ্রহ আর গ্যাস দানবদের মধ্যে এক প্রাকৃতিক সীমানা। বিজ্ঞানীরা মনে করেন বৃহস্পতির প্রচণ্ড মহাকর্ষের কারণে এই অঞ্চলের বস্তুগুলো একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ গ্রহ তৈরি করতে পারেনি। ঠিক তাই। আর এই সীমানার পরেই শুরু হচ্ছে দানবদের জগৎ। বৃহস্পতি আর শনি হল গ্যাস দানব বা গ্যাস জায়ান্ট, তাই না? হ্যাঁ, কারণ এদের কোনো কঠিন পৃষ্ঠ নেই। এরা মূলত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। আর সবশেষে ইউরেনাস আর নেপচুনকে বলা হয় বরফ দানব বা আইস জায়ান্ট। বরফ দানব? হ্যাঁ, কারণ এদের গঠনে হাইড্রোজেন হিলিয়ামের পাশাপাশি জল, অ্যামোনিয়া আর মিথেনের বরফের পরিমাণ অনেক বেশি। সব গ্রহই সূর্যকে উপবৃত্তাকার বা ইলেপটিক্যাল পথে প্রদক্ষিণ করে, পুরোপুরি গোলাকার পথে নয়। তাহলে গ্রহাণু বেল্টের বাইরেও তো আরও কিছু অঞ্চল আছে, যেমন কাইপার বেল্ট বা ওয়ার্ট ক্লাউড। এগুলো ঠিক কি? কাইপার বেল্ট হল নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত একটি বিশাল অঞ্চল, যা অনেকটা গ্রহাণু বেল্টের মতোই, কিন্তু অনেক বড় এবং মূলত বরফীয় বস্তু দিয়ে তৈরি। প্লুটো এই কাইপার বেল্টেরই একজন সদস্য। ও আচ্ছা। আর ওর্ট ক্লাউড বা ওর্ট মেঘ হল সৌরজগতের সবচেয়ে দূরবর্তী একটি কাল্পনিক গোলাকার অঞ্চল। মনে করা হয় এটি বরফীয় বস্তুর এক বিশাল ভাণ্ডার, যেখান থেকে দীর্ঘ পর্যায়ের ধূমকেতুরা আমাদের সৌরজগতের ভেতরের দিকে যাত্রা শুরু করে। আর এখানেই প্লুটোর গল্পটা চলে আসে। আমরা একসময় 9টি গ্রহের কথা পড়তাম, কিন্তু 2006 সালে প্লুটোকে কেন গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হলো, এটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছিল। এর কারণ হল বিজ্ঞানীরা গ্রহের একটি সুস্পষ্ট সংজ্ঞা তৈরি করার প্রয়োজন অনুভব করেন, বিশেষ করে যখন কাইপার বেল্টে প্লুটোর মতো এবং এমনকি প্লুটোর চেয়েও বড় আরও বস্তু আবিষ্কৃত হতে শুরু করে, যেমন এরিস। আচ্ছা। তো 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহ হওয়ার জন্য 3টি শর্ত নির্ধারণ করে। প্রথম 2টি শর্ত তো প্লুটো পূরণ করে, তাই না? এটি সূর্যকে প্রদক্ষিণ করে এবং নিজের মহাকর্ষের কারণে প্রায় গোলাকার আকৃতিও ধারণ করেছে। একদম। কিন্তু তৃতীয় শর্তটিই ছিল আসল কারণ। তৃতীয় শর্তটি হল একটি গ্রহকে তার কক্ষপথের আশপাশ থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিয়ে মহাকর্ষীয়ভাবে প্রভাবশালী হতে হবে। মানে নিজের কক্ষপথকে পরিষ্কার রাখতে হবে। ঠিক। প্লুটো এই শর্তটি পূরণ করতে পারেনি। সে কাইপার বেল্টের হাজার হাজার বস্তুর মধ্যে মাত্র একটি, এবং সে তার কক্ষপথের ওপর একছত্র আধিপত্য স্থাপন করতে পারেনি। এই কারণেই তাকে গ্রহের তালিকা থেকে সরিয়ে বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেট হিসাবে নতুন একটি শ্রেণীতে রাখা হয়েছে। তার মানে প্লুটোকে ছোট করে দেখা হয়নি, বরং আমাদের সৌরজগতের গঠন সম্পর্কে নূতন জ্ঞানের ভিত্তিতে তাকে আরও সঠিকভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটা আসলে বিজ্ঞানের অগ্রগতিরই একটা দারুণ উদাহরণ। ঠিক তাই। প্লুটোর গল্পটা আমাদের শিখিয়েছে যে বিজ্ঞান কখনো স্থির নয়। নতুন আবিষ্কারের সাথে সাথে আমাদের বোঝাপড়াও বদলায়। সূর্য থেকে শুরু করে অট মেঘের সীমানা পর্যন্ত আমরা দেখলাম আমাদের সৌরজগৎ কতটা বৈচিত্র্যময় এবং গতিশীল। প্রতিটি গ্রহের নিজস্ব গল্প আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে। একদম। সূর্য থেকে শুরু করে প্লুটোর নতুন পরিচয় পর্যন্ত আমাদের সৌরজগতের এই সফরটা সত্যি অসাধারণ ছিল। আমরা গ্রহদের ক্রম, আকার, রং এবং তাদের অদ্ভুত সব বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমরা দেখলাম
কিভাবে পাথুরের গ্রহ, গ্যাস দানব আর বরফ দানবদের মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে এবং কেন প্লুটোর মতো বস্তুগুলো আমাদের সৌরজগতের মানচিত্রকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। প্রতিটা তথ্যই একে অপরের সাথে জুড়ে গিয়ে এক বিশাল চিত্র তৈরি করে। ঠিক। আমাদের আজকের আলোচনায় গ্রহাণু বেল্টের কথা উঠে এসেছে, যা মঙ্গল ও বৃহস্পতির মাঝে অবস্থিত এবং যাকে অনেক বিজ্ঞানী একটি ব্যর্থ গ্রহের ধ্বংসাবশেষ বলে মনে করেন। এটি আমাদের ভাবতে বাধ্য করে আমাদের সৌরজগতের ইতিহাসে এমন আরও কত প্রায় হয়েও না হওয়া ঘটনা বা সম্ভাবনা লুকিয়ে আছে। এমন কোনো সম্ভাবনা কি ছিল যে মঙ্গল গ্রহের আকার আরও বড় হতে পারত, বা শুক্র হয়তো পৃথিবীর মতো বাসযোগ্য হয়ে উঠতে পারত? এই প্রশ্নগুলোই হয়তো আমাদের মহাবিশ্বের অন্য প্রান্তে নতুন গ্রহ ব্যবস্থা তৈরির রহস্য উন্মোচনে সাহায্য